সালামু আলাইকুম। অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডের একটা স্বস্তির জয়। স্বস্তির জয় বলা যায় তো নাকি? ওয়েল, ইন মাই ওপিনিয়ন এটাকে মোটেও স্বস্তির জয় বলা যায় না। আম, কেন? আমরা যদি চিন্তা করি, ধরেন আপনি একটা সিস্টেম অফ প্লেতে খেলতে চান বা খেলছেন, খেলা ট্রাই করছেন, কিন্তু এবং সেটাতে আপনি স্টিক টু থাকতে পারেন, অসুবিধা নেই। কিন্তু গেমের সিচুয়েশন বা গেমের ডিমান্ড অনুযায়ী আপনাকে তো আপনার স্ট্র্যাটেজিতে মাঝে মধ্যে কিছু কিছু জিনিস অ্যাডজাস্টমেন্ট আনতে হতে পারে। যেমন আপনি যদি চিন্তা করেন, ম্যাচের শুরুতেই চেলসি যখন 10 জনের দলে পরিণত হলো একদম শুরুতে 5 মিনিটের মাথায়, তখন তারা কিন্তু মানে তার আগে তারা শুরু করেছিল 4-1, 4-1, 4-3-3, আপনি যেভাবে বলেন অসুবিধা নেই, সেভাবে শুরু করেছিল। 10 জনের ম্যানে পরিণত হওয়ার পরেই তারা কিন্তু চেঞ্জ করে 5 ব্যাকে চলে গেল। তারা কিন্তু 5-3-1 এরকম একটা ফরমেশন বা স্ট্রাকচারে তারা চলে গেল। তারা কিন্তু ম্যাচের পরবর্তীতে একটা সময় শেষের 30 মিনিট ধরা যেতে পারে, সেই সময় কিন্তু তারা আবার একটু চেঞ্জ করে ব্যাক ফোরে আসছিল, 4-3-2 এরকম একটা ফরমেশনে তারা ব্যাক করেছিল। ম্যানচেস্টার ইউনাইটেড তারাও কিন্তু একটা সময় 10 জনের দলে পরিণত হয়েছিল। সো তারা কি তাদের কি বলবো স্ট্র্যাটেজিতে কোনো পরিবর্তন এনেছে? তারা শুরু করেছিল 5-2-3, বা যেটা আমরা 3-4-2-1 এভাবে বলতে পারি, সেম জিনিস। 10 জনের দলে পরিণত হওয়ার পরে তারা যখন 2-0 গোলে এগিয়ে রয়েছে, তখন কি তারা কোনো চেঞ্জ এনেছে বা অ্যাডজাস্টমেন্ট এনেছে? নো, নট এ সিঙ্গেল ওয়ান। এবং সেটাই যাদেরকে আসলে অনেক বেশি প্রেডিক্টেবল করে দিচ্ছে, অনেক বেশি ভালনারেবল করে দিচ্ছে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আমরা চেলসিকে নিয়ে কথা বলছিলাম। চেলসি আসলে কী করেছে, শুরু করেছে 4-3-3 বা 4-1-4-1 হবে। যখন 10 জনের ম্যানে পরিণত হলো, তখন তারা যেটা করলো, সাথে সাথে তারা তাদের দুটো উইঙ্গারকে, পেদ্রো নেতো এবং এস্তাফা, দুজনকে উঠাই নিল। দিয়ে একজন গোলকিপারকে তো নামাতেই হতো, প্লাস হলো একজন সেন্টার ব্যাক নামালো। 4 ব্যাক নিয়ে খেলছিল, তখন তারা হয়ে গেল 5 ব্যাক, এবং তারা 5-3-1 এই শেপে চলে গেল। কেন তারা এই ডিসিশনটা নিল, কেন তারা অ্যাডজাস্টমেন্টটা করলো? এটার কারণটা হলো তারা ওই পার্টিকুলার মোমেন্টে তারা ডিসিশনটা নিয়েছে হলো তাদের এই ম্যাচ থেকে তাদের অবজেক্টিভ কী এবং এই ম্যাচটা তারা কী অ্যাপ্রোচে খেলবে। এটা রিঅ্যাডজাস্টেড। ম্যাচের শুরুতে নিশ্চয়ই তাদের একটা অ্যাপ্রোচ ছিল, একটা অবজেক্টিভ ছিল, কিন্তু যখন তারা শুরুতে 5 মিনিটের মাথায় রেড কার্ড কনসিড করলো, তখন তাদেরকে আবার রিঅ্যাডজাস্ট করতে হলো। সো তাদের অবজেক্টিভ রিঅ্যাডজাস্ট করতে হলো এবং সেটার উপর বেস করে অ্যাপ্রোচটাও রিঅ্যাডজাস্ট করতে হলো। সেইটার উপর বেস করে তারা কিন্তু এই চেঞ্জটা করেছে। কারণ আপনি যদি দেখেন, এটা থেকে কেউ, আমার কাছেও নিজে প্রথম প্রথম মনে হচ্ছিল এত দ্রুত চেঞ্জটা করে ফেললো, 4 ব্যাক থেকে 5 ব্যাকে চলে গেল। বাট আমি সাথে সাথে আমার কাছে আবার এটাও মনে হলো যে তারা এই জিনিসটা চিন্তা করেছে, এই ম্যাচ থেকে আমাদের পাওনা কি, মানে এই ম্যাচ থেকে আমরা কী পেতে চাই, কী অবজেক্টিভ নিয়ে আমরা এখন খেলবো, কোন অ্যাপ্রোচে আমরা এই ম্যাচটা খেলবো। এই 10 জনের দলে পরিণত হওয়ার পরে অ্যাওয়ে ম্যাচে এসে প্রচুর বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে খেলা, ডিফেন্স করা এমনিতেই কঠিন, প্লাস অ্যাওয়ে ম্যাচ আপনার। সো আমার কাছে মনে হচ্ছে ওই মোমেন্টেই তারা ডিসিশন নিয়েছে, এই ম্যাচ থেকে আমরা ড্র করতে পারলেই আমরা খুশি পাই, এরকম সামথিং কিছু একটা। এবং ডেফিনেটলি তারা তখন কিন্তু 4 ব্যাক থেকে 5 ব্যাকে চলে গিয়েছে। সো লজিক্যাল, হ্যাঁ, লজিক্যাল ডিসিশন, এতে কোনো রং ডিসিশন আমার কাছে মনে হয়নি। আমার কাছে কমপ্লিটলি লজিক্যাল ডিসিশন মনে হয়েছে এবং খুব দ্রুত তারা সিদ্ধান্তটা নিয়েছে। সাথে সাথে দুটো উইঙ্গার উঠে নিয়েছে, আপনার পেদ্রো নেতোকে উঠে নিতে হয়েছে। চাইলেই তারা 4-4-1 এভাবে কিন্তু খেলতে পারতো, কিন্তু তারা সেটাতে যায় না। তারা সরাসরি ডিসিশন নিয়েছে 5 ব্যাকে যাবো, 5-3-1 থাকবো, সামনে যে 3 জন প্লাস 1 জন, এই 4 জন প্রায় ডায়মন্ড শেপে সেন্ট্রাল এরিয়াগুলোকে কভার করার চেষ্টা করবে, এবং তারা খুব ভালো করছিল অ্যাকচুয়ালি। টু বি অনেস্ট, দুটো গোল কনসিড করা ছাড়া 10 জনের দল হওয়ার পরেও তারা কিন্তু খুব ভালো করছিল আমার দৃষ্টিতে। মানে ভালো করছিল মিনস ডিফেন্সিভলি। 5-3-1, এই 3+1 এটা ডায়মন্ড শেপের মতো করে তারা 5-1-3, 5-3-1 এরকমভাবে যাচ্ছিল। এবং মিডফিল্ডে ব্রুনোকে তারা ফ্রি হওয়া যতখানি সম্ভব ফ্রি যাতে হতে না পারে সেটা ট্রাই করছিল। সেক্ষেত্রে তারা কাসিমিরকে অনেক ক্ষেত্রে ফ্রি রাখছিল, যে ঠিক আছে ও বল পেলেও সমস্যা নাই। প্লাস সামনে যে 3 জন, মানে 3 জন প্লাস 1 জন, মিডফিল্ডে 3 জন প্লাস জুয়াও পেদ্রো, তারা কিন্তু চেষ্টা করছিল যে সেন্টার ব্যাকটা যেন বল নিয়ে খুব বেশি ইজিলি প্রোগ্রেস করতে না পারে। সো তারা এই পাসিং অপশনগুলো বন্ধ করার চেষ্টা করছিল। ফুল ব্যাকরা, মানে উইং ব্যাককে মার করেছে, যতদূর নিচেই নেমেছে তারা ফলো করেছে। সেন্টার ব্যাকগুলো ম্যানচেস্টারের যে 2 জন প্লাস 1 জন, এই 3 জন প্লেয়ারকেও তারা যথেষ্ট ভালোভাবেই ডিফেন্স করছিল। শুধুমাত্র আমি বলবো যে প্রথম যেটা গোলটা হলো যে ফার পোস্টে যখন ক্রস করছিল, তাদের একটা ম্যান যেহেতু শর্ট ছিল, তো এই ফার পোস্টের ক্রসগুলো থেকে যখন সেকেন্ড লাইন রান হচ্ছিল, সেটা ডিফেন্ড করা তাদের জন্য ডিফিকাল্ট হচ্ছিল। আর সেকেন্ড গোলটা আসলে তারা খুব একটা ভালো কনসিড করেনি, একটু পুয়ার ডিফেন্ডিং ছিল সেখানে। তো এই যে তারা প্রথম গোলটা কনসিড করলো, ব্রুনো ফার্নান্দেজ যে গোলটা করলো, আমার দৃষ্টিতে ব্রুনো ফার্নান্দেজ এই ম্যাচটাতে যথেষ্ট ভালো খেলেছে আগের ম্যাচগুলোর তুলনায়। কেন? এটার অন্যতম কারণ হলো হি গট মোর স্পেস, এবং সে আরও বেশি অ্যাডভান্স পজিশনে যেতে পেরেছে। কারণ কি? কারণ চেলসির একটা ম্যান কম ছিল।
চেলসির একটা ম্যান কম থাকাতে ম্যানচেস্টার ইউনাইটেড যেটা করে যে 3-4-2-1 এরকম, যেটাই তাতে ব্রুনোকে অলমোস্ট কাসেমিরো মানে ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি খেলতে হচ্ছিল বা খেলতে হয়। এই ম্যাচে তাকে কিন্তু সেটা করতে হয়নি। এই ম্যাচে কিন্তু সে অনেক অ্যাডভান্স খেলেছে চেলসি একটা ম্যান শর্ট থাকাতে, এবং যখন সে অ্যাডভান্স খেলছে, একটু ফ্রি স্পেস পাচ্ছে, ফ্রি রোলে খেলতে পারতেছে, তখনই তার কাছ থেকে বেটার আউটপুট পাওয়া যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচে তার পারফরমেন্সটা বেটার হয়েছে। আচ্ছা, চেলসির কথা বললাম, চেলসি 4 ব্যাক থেকে সাথে সাথে 5 ব্যাকে চলে গেল, একটা ভিন্ন অ্যাপ্রোচে, ভিন্ন স্ট্র্যাটেজিতে যারা খেললো, অ্যাডজাস্ট করলো। ম্যানচেস্টারও 10 জনের দলে পরিণত হলো ফার্স্ট হাফের শেষেই। তারা কি কোনো চেঞ্জ আনছে? তারা কি কোনো অ্যাডজাস্টমেন্ট করছে? তারা কিন্তু বিন্দু মাত্র কোনো চেঞ্জ করে নাই। তারা 5-3-2-তে খেলা শুরু করছিল, বা 3-4-2-1 যেটাই বলি না কেন, 5-2-3 খেলছিল, মানে 3-4-3। সেখানে কাসেমিরো আর ব্রুনো খেলতেছিল। যখন 10 জনের দলে পরিণত হলো, তারা 2-0 গোলে আগায় আছে, প্লাস 10 জনের দলে পরিণত হয়েছে। ফার্স্ট হাফ শেষ, সেকেন্ড হাফ শুরু হয়েছে। তখনও কিন্তু এই ব্রুনো ফার্নান্দেসকে উগার্তের সাথেই রাখা হইলো। মানে তখনও কিন্তু তারা কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার নতুন করে নামাইলো না। মানে উগার থেকে নামাইছে, কাসেমিরোর তো আউট, সো তখন সেস্কোকে উঠে নিয়ে উগার থেকে নামাইলো। কিন্তু উগার্তে এবং কাসেমিরো, সামনে হলো আমাদ এবং হলো এমবুইমো, এবং একটা পর্যায়ে যেটা হলো এমবিএমও হলো লাইক স্ট্রাইকার হিসেবে খেলো, তখন তারা যেটা করলো 5-3-1 এরকম করলো। উগার্তে কাসেমিরো এবং আমাদ কিছুটা নিচে মিডফিল্ডে খেললো, আর সামনে হলো এমবিএমও। আমার পয়েন্টটা হলো যে যখন আপনি 2-0 গোলে এগিয়ে রয়েছেন, আপনি সময় সময় 10 জনের দলে পরিণত, চেলসি তখন মোমেন্টাম ফিরে পাচ্ছে এবং পেয়েছেও। কেন পাইছে? কারণ পাইছে আসলে এই ম্যানচেস্টারের কারণে। একটা পর্যায়ে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এরকম চেঞ্জ করছে, লাইক 5-1-3 বা 5-3-1 যখন তারা খেলতেছিল, তখন উগার্তের সাথে বাকি যে সামনে যে 3 জন ছিল বা পাশে যে 3 জন ছিল, তারা হলো ব্রুনো ফার্নান্দেস, কুনহা এবং হলো মেসন মাউন্ট। তাহলে 3টা অ্যাটাকিং মিডফিল্ডার সাথে হলো আপনার উগার্তে। আপনি 2-0 গোলে আগায় আছেন, 10 জনের দল, দুই দলই 10 জনের দল। আপনার ডিফেন্সিভ মিডফিল্ডার মাত্র একজন, উগার্তে, হু ইজ নট ইন দ্য বেস্ট ফর্ম বা শেপ বা যেটাই বলি না কেন। তার সাথে আপনি 3 জন মিডফিল্ডার খেলাচ্ছেন, অ্যাটাকিং মিডফিল্ডার মাইন্ডেড, কেউ ডিফেন্সিভ মিডফিল্ডার না। সো ব্রুনো ফার্নান্দেস, মেসন মাউন্ট, কুনহা সবাই সামনের ফ্রন্ট প্লেয়ার। সো মানে কেন ভাই, আপনার কি ডিফেন্সিভ মিডফিল্ডার নাই, বা আপনি কি আর কোনো প্লেয়ার নামাইতে পারতেছেন না ওই জায়গায়? সো টু বি অনেস্ট, এই যে তারা 5-1-3 বা 5-3-1 ডিফেন্স করছিল, বাট ডিপেন্ডিং অন দ্য প্লেয়ার প্রোফাইল, কোন প্রোফাইলের প্লেয়ার, সবাই অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার, সবাই অ্যাটাকিং মিডফিল্ডার বা হায়ার স্পেসে যারা খেলতে অভ্যস্ত। সো তারা ডিফেন্সিভ এত ওয়ার্ক করতে চাইবে না, পারবে না, বা করতে চাইলেও অত ভালো হবেও না। সো দ্যাট অ্যাকচুয়ালি গেভ চেলসি দ্য মোমেন্টাম টু কাম ব্যাক ইন দ্য গেম। 2-0 গোলে যখন আপনি এগিয়েছেন, তখন তারা কী করতে পারতো আসলে? মানে আরেকটা অপশন কী হতে পারতো, বা একটু মোর লজিক্যাল অপশন কী হতে পারতো, যেটা তারা অ্যাকচুয়ালি করেছে? তারা যেটা করছে সেটাই বলতেছে, আমার নিজের কথা বলার দরকার নেই, তারা নিজেরাই করছে। সেটা হলো 87 মিনিটে গিয়ে তারা অ্যাকচুয়ালি একটা পর্যায়ে ব্রুনো ফার্নান্দেসকে উঠাই নিছে। তখন অলরেডি তারা 2-1 গোলে, মানে একটা গোল অলরেডি কনসিড করে হয়েছে। সেই সময় তারা কিন্তু মাইনুকে নামাইছে। তো মাইনুকে যখন আপনি নামাচ্ছেনই, তাহলে মাইনু, উগার্তে, কাসেমিরো তখন ব্রুনো ফার্নান্দেস, এবং সামনে আপনি ধরেন কুনহাকে রাখলেন, তাহলে তো আপনার হচ্ছে, আপনি মেসন মাউন্টকেও নামাইছেন, কুনহাকেও নামাইছেন, ব্রুনোকেও রাখছেন, সাথে উগার্তে। এই 3টা অ্যাটাকিং মিডফিল্ডার দিয়ে আপনি যখন ডিফেন্স করতেছেন, তখন আপনার ডিফেন্সিভ ওয়ার্ক হবে না, মানে ভালো হবে না, এটাই স্বাভাবিক। সো 87 মিনিটে গিয়ে আপনি তখন আপনার ডাবল দুজন আর কি আপনার ডিফেন্সিভ মিডফিল্ডার নামলো, মাঠে খেললো। তো এই কাজটা আপনার আরও আগে করা প্রয়োজন ছিল বলেই মনে হচ্ছিল। সো আমি বলবো যে এই জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেড তারা যে চেঞ্জগুলো আনতেছে, মানে সাবস্টিটিউট করতেছে, কিন্তু নট ডিপেন্ডিং অন দ্য গেম সিচুয়েশন, নট ডিপেন্ডিং অন দ্য গেম সিনারিও। তাদের এমবিএমকে উঠে নিতে হবে, কুনহাকে নামাইতে হবে। তাদের লাইক ওখানে এখন মানে মিডফিল্ডার একজন নাই, মানে আমার তখন রাইট উইং ব্যাক খেলতেছে, ওখানে তারা মেসন মাউন্টকে নামাই দিল। মানে ডিফেন্সিভ মাইন্ডেড একটা মিডফিল্ডার যদি নামাইতে পারতো, ওয়ার্ক রেটটা বেশি হইতো। সো আমার কাছে মনে হচ্ছে তাদের এই চেঞ্জগুলো বলি বা তাদের এই স্ট্র্যাটেজিগুলো বলি, এই স্ট্র্যাটেজিগুলো অ্যাডজাস্টেড হচ্ছে না, অ্যাডজাস্টেবল হচ্ছে না, ফ্লেক্সিবল হচ্ছে না, গেম সিচুয়েশনের উপর বেস করে হচ্ছে না, গেম ডিমান্ডস অনুযায়ী হচ্ছে না। সো যখন ম্যানচেস্টার এরকম স্ট্রাগল করতেছে, তখন কিন্তু চেলসি আবার ব্যাক করলো, এবং তারা ব্যাক করলো ব্যাক 4-এ। তারা দেখলো যে যাদের এখন ম্যানচেস্টার তখন স্ট্রাইকার উঠে নিচ্ছে যেহেতু, তখন তারা চেলসি ব্যাক করলো ব্যাক 4-এ, এবং ব্যাক 4-এ ব্যাক করার পরে তারা কিন্তু লাস্টের দিকে একটা চান্স ক্রিয়েট করেছে আরও, মানে 2-1 গোল হওয়ার পরও। এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে তারা যদি আরও বেশি এই ফ্ল্যাঙ্কগুলো ইউজ করতো, মানে ফ্ল্যাঙ্ক থেকে ক্রস বা কাটব্যাক যেটা তারা করছিল শেষের দিকে, এটা যদি আরেকটু আগে থেকে করতে পারতো, জুয়া পেড্রো অনেক বেশি সেন্ট্রালি খেলা ট্রাই, মানে সেন্ট্রালি কম্বিনেশন করা ট্রাই করতে। 3 জন সেন্টার ব্যাকের এগেনস্টে সেন্ট্রালি কম্বিনেশন করে বের হওয়াটা একটু ডিফিকাল্ট। বেটার হলো আপনি একটা দুটো পাস দিচ্ছেন সেন্ট্রালি, দেন সেই বলটাকে আপনি আউটসাইডে ফ্ল্যাঙ্কে নেবেন। সেখান থেকে আপনার যেহেতু রিস জেমস খুব ভালো খেলতেছিল, তাকে আপনি বারবার ইউজ করতে পারতেন ওই জায়গাতে। ক্রসগুলো আসলে, কাটব্যাকগুলো আসলে পাওয়ারফুল ক্রস আসতেছিল, ভালো ক্রস আসতেছিল,
সেখান থেকে ম্যানচেস্টারের জন্য ডিফেন্ড করা আরও বেশি কঠিন হতো। তো আমার কাছে মনে হচ্ছে যে চেলসি আর মোর ফ্লেক্সিবল ডিপেন্ডিং অন দ্য গেম ডিমান্ডস, গেম সিচুয়েশন, ইভেন আন্ডার প্রেশার। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তারা কিন্তু একদমই ফ্লেক্সিবল আমার কাছে মনে হচ্ছে না এখনও, এবং কিছু কিছু সময় যখন তারা আন্ডার প্রেশারে থাকে তখন তাদেরকে খুবই হেল্পলেস লাগে এবং কিছু কিছু সময় ক্লুলেসও মনে হয়। আই থিঙ্ক দ্যাট ইজ আ ডিফারেন্স, যে চেলসি হ্যাজ মোর প্রবাবিলিটি টু প্রোগ্রেস থ্রু আউট দ্য সিজন, বিকজ তারা গেমের ডিমান্ড অনুযায়ী, গেমের সিচুয়েশন অনুযায়ী তারা চেঞ্জ করতে পারে, অ্যাডজাস্ট করতে পারে, ফ্লেক্সিবল হতে পারে। আর at the same time, Manchester United has less probability to progress through the season because they are not flexible, they are not adjustable, and they look helpless under pressure. So I think মাঠে এবং মাঠের বাইরে তাদের লিডারশিপেরও কিছুটা ঘাটতি মানে অ্যাটলিস্ট মনে হচ্ছে আর কি, আছে কিনা সেটা জানি না, বাট দেখে মনে হচ্ছে। সো এই হলো ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসির ম্যাচের জাস্ট ছোটো কিছু পয়েন্ট নিয়ে জাস্ট আমরা ভুজুং মাজুং মারার চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি ম্যানচেস্টারের খেলার যে অবস্থা, যে ভুজুং মাজুং খেলা তারা খেলতেছে আসলে, তো আমাদের আর নতুন করে ভুজুং বাজুং মারার লাগতেছে না, তাদের খেলা দিয়েই হয়ে যাচ্ছে। আজকে হলো ম্যান সিটি আর্সেনালের ম্যাচ। আর্সেনাল আবারও বড় টিমের এগেনস্টে সিট ব্যাক করে কিনা, নাকি তারা তাদের সেই অবস্থান থেকে বের হয়ে আসতে পারে, তারা নিজেদেরকে প্রুফ করতে পারে যে না তারা চ্যাম্পিয়ন হতে চায়, তারা চ্যাম্পিয়ন হতে পারে, সেটা আজকের ম্যাচে দেখা যাবে। সো দেখা যাক, সেই ম্যাচ আমরা যদি দেখতে পারি, তারপরে আগামীকালকে আবার দেখা হবে আশা করি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।